অ্যাকচুয়ালি 1987 সালে 1987-এ কোম্পানির ইনকর্পোরেশন, বাট প্রোডাকশন কিন্তু প্রপার প্রোডাকশন যদি আপনি বলেন সেটা 1990-র আগে শুরু হয়নি। তো সে সময় আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কোম্পানিটা আমার বাবার হাত দিয়ে প্রতিষ্ঠা হয়। উনি যেটা করতেন সেটা হলো গিয়ে যে তখনকার দিনে পাইপের যে র মেটেরিয়ালস সেটা আপনার দানা আকারে বিদেশ থেকে ইম্পোর্ট করা হতো এবং উনি একজন ইম্পোর্টার ছিলেন। তারপরে উনি বেসিক্যালি ওনারা ঠিক করলেন যে এই দানাটাই বাংলাদেশে বানানো যায় কিনা। সো দ্যাট ওয়াজ অ্যান ইন্টারমিডিয়েট র মেটেরিয়াল। সো আমরা সেই ইন্টারমিডিয়েট র মেটেরিয়ালটা বানানো শুরু করলাম ন্যাশনাল পলিমারে। সো আমাদের আলটিমেট কাস্টমাররা কিন্তু ছিল ছোট ছোট পাইপ ম্যানুফ্যাকচারার। সো এভাবে আমরা প্রায় 92-93 সাল পর্যন্ত চলার পরে আমিও জয়েন করলাম প্রায় 94 সালে। তখন আমরা দেখলাম যে আমরা ফরওয়ার্ড লিঙ্কেজে যেতে পারি, কারণ আমরা আমাদের ফ্যাক্টরিটা করাই হয়েছিল ফ্রম স্টেট অফ দি আর্ট পয়েন্ট অফ ভিউ। আমাদের যে মেশিনগুলো ছিল, আমাদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট তখনই ছিল। আমরা ভাবলাম যে আমরাই যদি পাইপ শিল্পে চলে আসতে পারি তবে বেটার হবে। তখন আমরা ইন্টারমিডিয়েট র মেটেরিয়ালটা প্রোডাকশন বন্ধ করে আমরা ডাইরেক্ট পাইপ প্রোডাকশনে চলে গেলাম। এবং তখন আমাদের একটা মোটো ছিল যে উই উইল কিপ দি হাইয়েস্ট ইন্টারন্যাশনাল লেভেল স্ট্যান্ডার্ডস ইন আওয়ার পাইপ ফ্যাক্টরি। তো সেভাবেই আমরা শুরু করলাম। তখন BS 3505 স্ট্যান্ডার্ড ছিল, এখনও আমরা বাংলাদেশে সেটা মেনটেন করি। এখন বাংলাদেশে ISO স্ট্যান্ডার্ডও হয়েছে, সেটা বর্তমানে আমরা মেনটেন করছি। বাট সেভাবেই আমরা বলতে পারেন ফার্স্ট কোয়ালিটি PVC পাইপ ম্যানুফ্যাকচারার হিসাবে আমরা আত্মপ্রকাশ করলাম। তো আমাদের মূল চ্যালেঞ্জটাই ছিল যে ছোটোখাটো যারা পাইপ ম্যানুফ্যাকচার ছিল তারা কিন্তু তখন আপনার কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করতো না, কিন্তু আমরা করতাম। বিকজ উই considered ourselves as a very engineering oriented company। এবং প্রাইসিংয়েও সে সময় আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, কারণ সে সময় আপনার 90-এর মাঝামাঝি সময়ে বিদ্যুৎ চুরি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইস্যু ছিল। ছোটোখাটোরা তাই করতো এবং আমাদের কস্টিংয়ে মিলতো না। আমরা খুবই স্ট্রাগল করেছি। তারপরে দেখা গেল যে সময়ের বিবর্তনের সাথে সাথে সরকারও কঠোর হতে লাগলো, অর্থাৎ কিনা ভ্যাট ইম্পোজড হলো, বিদ্যুতের প্রপার মিটারিং সিস্টেম ইম্পোজ হলো। তখন আমরা কিছুটা ফোরফ্রন্টে আসলাম, আমাদের ব্র্যান্ডটা আরও এস্টাবলিশ হতে শুরু হলো। ইন্টারেস্টিং বিষয় যেটা হলো যে আমরা যখন শুরু করি তখন পাইপ মার্কেটটাই ছিল ঢাকার আলু বাজার বেসড। তো দ্যাট ওয়াজ দি ন্যাশনাল হোলসেল মার্কেট। সো সকল ম্যানুফ্যাকচারার কিন্তু সেখানেই তাদের শোরুম রাখতো এবং সারা বাংলাদেশ থেকে 64টা জেলা থেকে ভ্যারিয়াস ডিলার্স, দোকানের মালিকগণ, তারা আলুবাজারে সপ্তাহে মাসে একবার করে আসতেন। তারা অর্ডারটা দিতেন, তারা চেক পে অর্ডার এগুলো দিয়ে যেতেন এবং পাইপ কোম্পানিগুলো সেগুলো ডেলিভারি করতো। কিন্তু আমরা যেটা করলাম, আমরা সাহস করে প্রথম চোটেই আমরা 96-95-এর দিকে আমরা সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিলাম, 22 জন সেলস রিপ্রেজেন্টেটিভ। তো সেই সময় কোম্পানিতে এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ হিসাবেই পরিগণিত হয়েছিল যে 22 জনকে একসাথে আমরা নিয়োগ দিলাম, এদের বেতন বোনাস কী হবে না হবে। তো এদেরকে আমরা বললাম যে না, তোমাদের স্টেশন ঢাকাতে না, তোমাদের স্টেশন আউট ঢাকাতে। ইনস্টেড অফ দি বায়ার্স কামিং টু ঢাকা, তোমরাই ওনাদের দোকানে চলে যাও, তোমরাই ডাইরেক্ট ওনাদেরকে সেবা দাও, ওনাদের অর্ডার গ্রহণ করো এবং তোমরা সেটা ঢাকাতে পাঠাও। তো এই করে করে কিন্তু সময়ের তালে তালে আমরা কিন্তু 64টা জেলা বলেন, উপজেলা লেভেলে বলেন, বর্তমানে থানা লেভেলেও আমাদের বিক্রয় কর্মীরা কাজ করছে। অতএব এখন কিন্তু পাইপ বা ফিটিংয়ের কোনো ক্রেতাকেই ঢাকাতে আসতে হয় না, আমাদের বিক্রয় রিপ্রেজেন্টেটিভরাই তাদের কাছ থেকে অর্ডার কালেক্ট করছে। সেটা অনলাইন সিস্টেমের মাধ্যমে আমরা পেমেন্ট নিচ্ছি এবং আমরা প্রোডাকশন করছি এবং তাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি। পাইপটা ছিল PVC-র, কিন্তু ফিটিংটা ছিল মেটালের, পার্টিকুলারলি GI-এর তৈরি। তো এতে করে যে ডিসঅ্যাডভান্টেজটা, যে GI ফিটিংগুলো আপনার ওজনে ভারী, প্লাস 7-8 বছর পর সেগুলোতে জং ধরে যাবে, সেগুলো থেকে পানি লিক করবে। আপনি পাইপ ফিটিং দেওয়ালের মধ্যে লাগিয়ে সিমেন্ট দিয়ে দিয়েছেন, দেওয়াল ঘেমে যাবে, ফুলে যাবে, আপনাকে আবার ভাঙাভাঙি করতে হবে। তো আমরা বেসিক্যালি প্রথম বিদেশ থেকে টেস্ট মার্কেটিংয়ের জন্য ফিটিংগুলো ইম্পোর্ট করা শুরু করি, প্লাস্টিক ফিটিংগুলো।
তো আমাদেরও স্ট্রাগল করতে হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ তখন মেটালিক ফিটিংয়ে অভ্যস্ত। তারা বলছে যে আচ্ছা মেটালের বদলে প্লাস্টিক, এটা কি টেকসই হবে কি না, এটা কি কোয়ালিটিতে ভালো কি না। সো উই হ্যাড টু বেসিক্যালি এডুকেট দ্য কাস্টমার রিগার্ডিং মানে এই পার্টিকুলার প্রোডাক্টটার গুণাগুণ। মার্কেট যখন আর একটু বড় হলো প্লাস্টিক ফিটিংয়ের, আমরা তখন প্রোডাকশনে চলে গেলাম। সো অ্যাট দ্য মোমেন্ট উই হ্যাভ গট 108 মেশিনস অফ ফিটিংস in Bangladesh, one of the largest capacities in Bangladesh. Depending on আপনি যাকে জিজ্ঞেস করুন, হয় আমরা আমাদের ক্যাপাসিটি পাইপ বা ফিটিংয়ে 1 বা 2। সো মূলত এভাবেই আমরা এই মার্কেটে ডমিনেন্ট হলাম। আমরা সবসময় প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা সচেতন ছিলাম, ঠিক যেরকম আপনার 2001-2-এর দিকে আমরা যেরকম প্লাস্টিক ফিটিং নিয়ে আসলাম। আমরা কিন্তু আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আগে কোনোদিন বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়নি। যেমন মনে করেন হট অ্যান্ড কোল্ড রানিং ওয়াটারের জন্য যে পাইপ, আপনারা জানেন নর্মাল প্লাস্টিক কিন্তু আপনার গলে যাবে, আর পানিও কিন্তু আপনার 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে আপনার বাষ্প হয়ে যায়। সো আমরা চায়নাতে আমি দেখলাম, বিদেশে আমি দেখলাম যে এমন এক ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে যেটা কিনা আপনার বয়লিং ওয়াটারেও সেটা গলছে না। এর আগে হট অ্যান্ড কোল্ড রানিং ওয়াটারে আমাদের কিন্তু আবার মেটালিক পাইপ আমাদের বাংলাদেশে ইউজ হতো। আমরা কিন্তু আবার ইম্পোর্ট করে নিয়ে এসে মার্কেট টেস্টিং করলাম। এবং আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো কি, যেহেতু আমরা এখানে পায়োনিয়ার, যত বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি আছে, হাউজিং কোম্পানি আছে, তাদের কাছে আমরা যখন টেস্টিংয়ের জন্য নিয়ে যাই, তারা কিন্তু সেই প্রোডাক্টটা সাদরে গ্রহণ করে। ও এনপলি এটা নিয়ে এসছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ইনোভেশন কিছু আছে, বা এখানে ইনোভেশনও থাকতে পারে, কস্ট কাটিংয়ের ইস্যুও থাকতে পারে। তো তারা কিন্তু সেই প্রোডাক্টটাকে খুব সাদরে গ্রহণ করে, এবং তারা কিন্তু এক্সপেরিমেন্টেশনের জন্য তারা কিন্তু একটা দুটো বিল্ডিংয়ে ইউজও করে। তো ঠিক সেরকম বর্তমানে আমরাই কিন্তু প্রথম কোম্পানি যে কিনা এই টাইপের পাইপ আমরা ইউজ করে থাকি প্লাস্টিকেরই, যেটা কিনা মেটালের সাবস্টিটিউট। সো সেগুলো আপনার বড় বড় 5 তারকা হোটেলে প্রথমে ইউজ হয়েছে, এখন বাসাবাড়িতে ইউজ হচ্ছে। এখন আমরা উই আর প্লিজ টু সে দ্যাট আমি বিভিন্ন জেলা শহরেও আমি দেখছি যে সেগুলার ইউজ বেড়ে গেছে, কারণ বাংলাদেশ তো আপনার উন্নতি করেছে। আমরা জানি বিভিন্ন জেলা শহরে সব জায়গাতেই আমাদের গিজার ইউজ হচ্ছে ইত্যাদি, তো সেখানেও এগুলো ইউজ হচ্ছে। আসলে সত্য কথা বলতে, যখনই নতুন কোনো একটা প্রোডাক্ট হয়, উদ্যোক্তা কিন্তু তার কিন্তু রিসোর্সেরও সীমাবদ্ধতা থাকে। সত্য কথা বলতে আমাদেরও রিসোর্সের সীমাবদ্ধতা ছিল। আমরা প্রথমে মাত্র 14 বিঘা জায়গা দিয়ে শুরু করি, মানে কোম্পানির আন্ডারে ছিল, এবং এটার মধ্যে ফ্যাক্টরি বিল্ডিংই হয়তো টোটাল ইউটিলাইজেশন ছিল 4 বা 5 বিঘার, বাকিগুলো ছিল পুকুর ইত্যাদি ইত্যাদি। সো আমরা প্রথম টার্ম লোন নেই, সাবিনকো নামে একটি কোম্পানি আছে, সেটা টার্ম লোন দিয়ে আমরা 4 কোটি টাকা টার্ম লোন দিয়ে আমরা শুরু করি, এবং আমরা হাঁটি পা করে আমরা প্রোডাকশান দিই। অবশ্যই সেখানে চ্যালেঞ্জেস যেটা এসছিল শুরুর দিকে, সেটা হলো গিয়ে যে মার্কেটটা তো আমাদের পাইপটাকে বা প্রোডাক্টটাকে, এই হাই কোয়ালিটি প্রোডাক্টটাকে গ্রহণ করার জন্য রেডি ছিল না। সো আওয়ার পাইপ ওয়াজ হাই। যারা কিনা ছোটোখাটো ম্যানুফ্যাকচার ছিল তাদের কস্টগুলো কম ছিল ফর ভ্যারিয়াস রিজনস। সো আমাদেরকে বেসিক্যালি আমাদের ক্রেতাদেরকে বোঝাতে হয়েছে দি বেনিফিটস অফ হ্যাভিং আ গুড প্রোডাক্ট। এখন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিল্ডিং মেটেরিয়ালসের ব্যাপারে, ওয়েদার আপনি আপনার বিল্ডিংয়ে লাগাচ্ছেন, না হয় আপনি ওয়াটার ট্রান্সপোর্টেশনে ইউজ করছেন, নাকি আপনি টিউবওয়েল থেকে পানি উঠাচ্ছেন, না আপনি ডিপ টিউবওয়েলে দিচ্ছেন, না আপনি ইরিগেশনে লাগাচ্ছেন, সবাই কিন্তু সেটা কৃষক লেভেল পর্যন্ত তারা কিন্তু মোটামুটি একটা কোয়ালিটি সম্বন্ধে তাদের একটা সম্যক ধারণা হয়েছে। নাও চ্যালেঞ্জেস, অফকোর্স চ্যালেঞ্জটা হলো যে পিভিসি পাইপ ফিটিংয়ের কথাই যদি বলেন, আপনি যদি পাইপকে ইম্যাজিন করতে পারেন, ইট ইজ আ স্পেস কনজিউমিং প্রোডাক্ট। স্ট্যাক করে করে রাখতে হয়, মাঝখানেরটা কিন্তু ফাঁপা, একটি পিওর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখন তো টঙ্গী মোটামুটি ঢাকা শহরের মধ্যে চলে আসছে, দেখা যাচ্ছে যে পিছনে বাড়িঘর হয়ে গেছে, আশেপাশে ডানে বামে ফ্যাক্টরি হয়ে গেছে, সামনে রাস্তা হয়ে গেছে, আপনার এক্সপ্যানশনের জায়গা খুবই কম। সো তখন আমরা যেটা করলাম, আমরা বছর 5 আগে আমরা উদ্যোগ নিলাম যে আমাদেরকে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে কিনা দেয়ার উইল বি অ্যাম্পল স্পেস ফর এক্সপেনশন ফর দ্য নেক্সট 15 ইয়ার্স। তো সেজন্য আমরা একটি বড় জায়গা নিয়েছি আমরা, ইন্ডাস্ট্রিয়াল পার্কের মতো, সেটা ময়মনসিংহের ভালুকাতে, এবং সেখানে আমরা আমাদের ফিটিং ইউনিটটাকে ট্রান্সফার করেছি।
কারণ আমাদের পাইপ আর ফিটিং মিলে জায়গার এত কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিলো, আমরা সেখানে একটা ইউনিট ট্রান্সফার করেছি এবং উই আর গ্ল্যাড টু সে যে দ্যাট ইজ দি যে স্ট্যান্ডার্ডে করা হয়েছে, দ্যাট ইজ দি ফার্স্ট লিড গোল্ড সার্টিফাইড প্লাস্টিক ফ্যাক্টরি ইন বাংলাদেশ। পরিবেশ, আমরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, আলটিমেটলি শর্ট টার্মে যদি আপনি অর্থনৈতিক লাভের কথা চিন্তা করেন সেটা ইটস ভেরি শর্ট টার্ম, কিন্তু মিডিয়াম টু লং টার্মে এটা আপনাকে কোনো বেনিফিট দিয়ে যাবে না। পরিবেশ শুধু দেশেরও না, আপনার যে কর্মীরা আছে আপনার একটি দায়বদ্ধতা আছে তাদেরকেও সুন্দর একটি পরিবেশে কাজ করানোর সুযোগ দেবার, একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে কাজ করানোর সুযোগ দেবার। সো কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি যে আমাদের যে কর্মীরা আছে তাদেরকে যদি আমরা একটি অস্বাস্থ্যকর বা পরিবেশ দূষিত একটি কারখানায় আমরা তাদেরকে নিয়োগ দিই, তাহলে কিন্তু 2-4 বছর পরে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে। তাদের স্বাস্থ্যের অবনতি ঘটলে তাহলে আপনি আপনার কর্মী আপনি পাবেন কোথায়? সো তাদেরকে দে আর অলসো ইয়োর অ্যাসেটস। একটা মেশিন, জমি যেমন আপনার অ্যাসেট, কর্মীও তো আপনার অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যাসেট। সো তারা যাতে করে স্বাস্থ্যসম্মত পরিবেশে মন খুশি রেখে সুস্বাস্থ্য মেনটেন করতে যদি পারে, তাহলে তাদের প্রোডাকশন দেবার সক্ষমতাটাও কিন্তু বাড়বে, বই কমবে না। সো আমরা এটাকে একটি ইনভেস্টমেন্ট হিসেবেই দেখছি। সেটা আপনি কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে বলুন, আর আমাদের কর্মীদের পয়েন্ট অফ ভিউ থেকে বলুন, বা লার্জার পরিবেশের, দেশের পরিবেশ বা পৃথিবীর পরিবেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলুন, আমরা এটাকে মনে করি যে দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট যেটা কিনা ইনএভিটেবল। এই ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে। শিক্ষাতে যেরকম ইনভেস্টমেন্ট একটি ইনভেস্টমেন্ট, এটা পরিবেশের উপরে ইনভেস্টমেন্টও কিন্তু একটি ইনভেস্টমেন্ট, এবং এছাড়া কোনো গত্যন্তর বা উপায়ন্তর নেই। মানুষ কেন বাইরে চলে যাবে? তার যে স্কিলটা আছে সে যদি সেটা প্রপার ইউটিলাইজেশনের জায়গা না পায় এবং সেই জায়গাটাতে যদি সে প্রপার রেমুনারেশন না পায়, রিওয়ার্ডটা না পায়, তবেই কিন্তু ঢাল যেদিকে গড়ায় পানি সেদিকে গড়ায়। সেজন্য কিন্তু আমাদের ড্রেনটা হচ্ছিল। এখন কিন্তু আমি বলবো না যে সেটা বন্ধ হয়েছে, বাট ইউ উইল সি দ্যাট আগে যেমন সিংহভাগ ইঞ্জিনিয়ার বাইরেই পাড়ি জমানোর একটি চিন্তাভাবনা করতো, এখন কিন্তু ন্যাচারাল কোর্সে তারা কিন্তু এই হিসাবটা করে। অনেকে হয়তো একাডেমিক কারণে যায়, সে হয়তো একাডেমিক্যালি নিজেকে আরও এনরিচ করতে যায়। বাট আমি এখন যেটা দেখছি যে আগে যেরকম বিদেশি মিল ফ্যাক্টরিতে কাজ করার জন্য ইঞ্জিনিয়াররা যাদের ক্যারিয়ার তৈরি করতো, সেটা কিন্তু অনেকভাবে কমে গেছে। কারণ আমাদের তো ক্ষেত্রগুলো তৈরি হয়েছে। আগে আমাদের যদি যে টেকনোলজিতে মেশিনগুলো ছিল, এখন সেখানে ধরেন ভ্যারিয়াস নতুন টেকনোলজির মেশিন আসছে, সেগুলো কম্পিউটারাইজড, অনেক শিল্প রোবোটিক মেশিন ইউজ করছে। অতএব সে কারণে কিন্তু প্রকৌশলীদেরকে দরকার হচ্ছে। প্রকৌশলীদেরকে দরকার হচ্ছে বলে জবের ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে, কাজের ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে। সাথে সাথে যেহেতু আমরা সেটার বেনিফিটটা পাচ্ছি, সেটার একাংশ কিন্তু আমরা আমাদের প্রকৌশলীদেরকে বলেন বা টেকনিক্যাল মানুষদেরকে বলেন, সেগুলো কিন্তু পাস অন করছি। এজন্যই কিন্তু আপনি দেখবেন প্রতিটি দশকে কিন্তু আমাদের জীবনযাত্রার মান, দের আর চ্যালেঞ্জেস, দের আর ইস্যুস, বা জীবনযাত্রার মানটা কিন্তু যদি 10 জনের একটা পার্টিকুলার লেভেলে থাকতো, 20 জন সেই লেভেলে অ্যাচিভ করতে পেরেছে, 30 জন সেই লেভেলে অ্যাচিভ করতে পেরেছে। সো আমি মনে করি যে আমাদের এই ধারাবাহিকতাটা যদি আমরা বজায় রাখি, তাহলে কিন্তু প্রকৌশলী বলেন আর ম্যানেজমেন্ট স্কিল মানুষগুলো বলেন, ক্ষেত্রটা থাকলে তো তার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এবং অনেকে যাচ্ছেও না। দেখুন, আমার বাবা আমি যখন ছাত্র থাকি তখনই ইন্তেকাল করেছেন। সো আমি বলতে চাই যে আমার জার্নির পাশে ব্যক্তি বিশেষ বলে কেউ ছিল না। আমি সবসময় অন্য মানুষ যারা কিনা শিল্পে আমার থেকে ভালো করেছে তাদের সাথে যোগাযোগ রেখে তাদের কাছ থেকে শিখতে চেয়েছি। আপনি ঠিক যেমন আমার জার্নির কথা বললেন, আমার রোডম্যাপটা আমি গঠন করেছি অন্য কোনো একটা শিল্প বা কোনো একটা শিল্পগুরু তার কর্ণধারের সাথে দেখা করে, বা উনি যদি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, তখন আমি ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আচ্ছা, এই কাজটা কিভাবে করেছিলেন, এই কাজটা কিভাবে করেছিলেন, কারণ তারা কিন্তু একটি ভুল করেই সেখান থেকে শিক্ষাটা নিয়েছে। সো আমি চাচ্ছিলাম যে আমার হাত দিয়ে যত কম ভুল হয়, আগের থেকেই যদি নলেজ শিক্ষাটা নিতে পারি, সেজন্যই আমি আই কনসিডার মাইসেলফ অ্যাজ আ স্টুডেন্ট। আমি বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি ব্যাচেলার্সও পড়িয়েছি, MBAও পড়িয়েছি। আমার অনেক শিক্ষার্থী বর্তমানে কর্পোরেট ওয়ার্ল্ডে আছে, তারাও হয়তো এটা দেখছে। তো তাদেরকে পড়ানোর আমার একটা পার্টিকুলার একটা কারণও ছিল, সেটা হলো যে পড়াতে গেলে পড়তে হয়।
সো আমাকে তো আর কেউ ট্রেনিংয়ে পাঠাবে না, আর আমার বিশ্ববিদ্যালয়ে নতুন করে যাওয়ারও আর সুযোগ নেই। সো আমি তাদেরকে পড়াতে গিয়ে আমাকে পড়তে হয়েছে, তাদের কাছ থেকে আমি নলেজ আহরণ করেছি। এই করে আমি নিজের নলেজটাকে সারাক্ষণই ইনক্রিজ করার চেষ্টায় লিপ্ত আছি, এবং যতক্ষণ পর্যন্ত করতে পারবো আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি নিজেকে মানে পরিচিতি লাভ করতে চাই।